Good morning dear student, welcome to the way of solution number 1 study channel West Bengal. তো আমি তোমাদের ডাল্টন স্যার, তোমরা এখন পাচ্ছ আমাদের জিকেজিএস কিং সিরিজের টার্গেট গ্রুপ সি এন্ড গ্রুপ ডি এর ক্লাস নাম্বার 2। তো এখানে আমরা জিকে পার্ট থেকে আলোচনা করব। প্রত্যেকে যারা ক্লাসে কানেক্ট আছো, আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিংক আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা পাবে দ্য ওয়ে অফ সলিউশনে। এবং আমরা বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড কোর্স কিন্তু করাচ্ছি কোথায়, TWS একাডেমি অ্যাপে। এবং আমাদের রিসেন্ট একটি ব্যাচ আসতে চলেছে এই গ্রুপ সি এর জন্য, গ্রুপ সি এন্ড ডি এর জন্য প্র্যাকটিস ব্যাচ। প্রত্যেকে একটু খেয়াল করো, এখানে আমরা সাবজেক্ট ভিত্তিক প্র্যাকটিস করাবো। 1.5 মাস প্র্যাকটিস লেন্থ থাকবে এবং এখানে সমস্ত পার্ট যেগুলো আছে, জিকে পার্ট, ম্যাথমেটিক্স, রিজনিং, ইংলিশ, সবকিছু প্র্যাকটিস তোমরা পাবে উইথ চ্যাপ্টার ওয়াইজ। ওকে, তো আমাদের আরো অনেক ব্যাচ আছে, এগুলো আমি বলছি না, বাট আমাদের জেনারেল অ্যাওয়ারনেস, এখানে যে 20 মার্কসের এক্সাম তোমরা ফেস করবে, 20 কোশ্চেন তোমরা ফেস করবে, এবং সেখানে সিলেবাস কি হবে এটা কিন্তু অফিসিয়ালি জানানো হয়েছে। এবং এটা তার জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জিকে পার্টের সিলেবাস কিন্তু এটা আছে। আমরা একটি ক্লাস নিয়েছি, ক্লাস নাম্বার 1, দেখবে ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি থেকে আমরা এমসিকিউ ক্লাস করিয়েছি একটি। আজকে আমি নলেজ অন ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে ক্লাস নেব আজকে। তাহলে সংবিধান থেকে, ভারতের সংবিধান থেকে কিন্তু আমি এমসিকিউ সলভ করব এবং বেসিক আলোচনায় হবে। প্রত্যেকে যারা কানেক্ট আছো একটু ধৈর্য ধরে মনোযোগ সহকারে ক্লাসটি দেখতে থাকবে শেষ পর্যন্ত। এখানে সংবিধান রিলেটেড বেশ কিছু প্রশ্ন যেগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, বিভিন্ন পরীক্ষায় এসছে, সেই ধরনের কোশ্চেন কিন্তু আমরা আলোচনা করব। তো প্রত্যেকে যারা আছো, ভারতের সংবিধান থেকেই আমরা কিন্তু আজকে এমসিকিউ সলভ করব গোটা ক্লাস জুড়ে। তোমাদের মনে হতে পারে স্যার একটা মিক্সড করলে হতো। মিক্সড আমরা অবশ্যই করাবো, কিছু কিছু চ্যাপ্টার ভিত্তিক না হলেও সাবজেক্ট ভিত্তিক ক্লাস কিন্তু আমরা এখানে করাচ্ছি। একটা ইতিহাস ভূগোল থেকে একটা এমসিকিউ সিরিজ হচ্ছে, আমরা কনস্টিটিউশন থেকে একটা নেব, প্রত্যেকটা পার্ট থেকে ক্লাস কিন্তু নেব, একটু ক্লাসগুলো ফলো করবে। কোশ্চেন নাম্বার 1, ভারতীয় সংবিধান গঠিত হয় কোন প্ল্যান অনুযায়ী? একদম সংবিধানের শুরুটা কিন্তু আমরা বলছি, ভারতীয় সংবিধান গঠিত হয় কোন প্ল্যান অনুযায়ী? ওয়াবেল প্ল্যান, ক্যাবিনেট মিশন প্ল্যান, সিমলা প্ল্যান, কোনটি নয়। ক্যাবিনেট মিশন আমরা জানি ভারতে আসে, ভারতে এসেছিল তারা, ভারতে একটা সংবিধান রচনার উদ্দেশ্যে ভারতীয়রা একটা সংবিধান রচনা করে আমরা জানি। তো এই ক্যাবিনেট মিশন প্ল্যান অনুযায়ী কিন্তু ভারতের সংবিধান গঠিত হয়। এই ক্যাবিনেট মিশন ভারতে কবে আসে? ক্যাবিনেট মিশনের 3 জন সদস্য ছিল। এই ক্যাবিনেট মিশনের প্রশ্ন আসে যে সদস্য সংখ্যা কতজন ছিল? সদস্য ছিল মাত্র 3 জন। কতজন সদস্য ছিল? 3 জন। 3 জন কে ছিল? স্যার এভি আলেকজান্ডার, ফ্রেথিক লরেন্স, স্ট্যাফোর্ড ক্রিপস। এভি আলেকজান্ডার, ফ্রেথিক লরেন্স, স্ট্যাফোর্ড ক্রিপস 3 জন ছিল সদস্য। এবং ক্যাবিনেট মিশন ভারতে আসে কত সালে? সালটা হচ্ছে 1946 সাল, কিন্তু ডেট কত? ডেট হচ্ছে 24শে মার্চ 1946। তাহলে সালটা হচ্ছে 1946, ডেটটা হচ্ছে 24শে মার্চ। কোশ্চেন গুলো নোট করবে তোমরা, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার আমরা আসবো, তারা ভারতে আসলো, ভারতে একটা গণপরিষদ গঠিত হলো। গণপরিষদ ইংলিশে আমরা বলছি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। গণপরিষদ গঠিত হলো। গণপরিষদের প্রথম অধিবেশন কবে হলো? ফার্স্ট সেশন বা প্রথম অধিবেশন কবে হয়? সংবিধান রচনা হতে সময় লেগেছিল কত জানো? ভারতের সংবিধান গৃহীত হয়, কার্যকরী হয়, আমরা সালগুলো আসবো, কোশ্চেন আছে। এই গণপরিষদ গঠিত হয় 1946 সালে। ধরো 46 সালের প্রথম যে অধিবেশনটা বসে 9 ডিসেম্বর 1946। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। গণপরিষদের সদস্য কতজন নির্ধারিত হয় মনে আছে? কোশ্চেন আছে আমাদের। তো এই যে প্রথম অধিবেশন হলো, গণপরিষদে একজন অস্থায়ী সভাপতি নিযুক্ত বা নির্বাচিত হলেন। প্রথম অস্থায়ী সভাপতি হিসেবে কে নির্বাচিত হন? পরীক্ষায় কোশ্চেনটা আসে। গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে হয়েছিলেন? অপশন এ বলছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, বি.আর. আম্বেদকর, ডক্টর সচিদানন্দ সিনহা, অপশন ডি কে.এম. মুন্সি। তো সঠিক উত্তর কি হবে? 9 ডিসেম্বর
আমরা দেখছি ফার্স্ট অধিবেশন হলো কোথায় হয়, স্থানটা কোথায় হয়, 1946 সালের 9 ডিসেম্বর গণপরিষদের প্রথম অধিবেশন বসছে দিল্লির কনস্টিটিউশন হলে। কোথায় হয় অধিবেশন, লোকেশনটা হচ্ছে দিল্লিতে, দিল্লির কনস্টিটিউশন হলে। এবং এখানে অস্থায়ী সভাপতি নিযুক্ত হন ডক্টর সচিদানন্দ সিনহা। তিনি ছিলেন বয়সে বড়, অভিজ্ঞ, তাকে অস্থায়ী সভাপতি নির্বাচিত হয় 9 ডিসেম্বর 1946। তারিখটা মনে রাখো। পরবর্তী অধিবেশন বসে 11 ডিসেম্বর। 11 ডিসেম্বর 1946 সালে গণপরিষদের দ্বিতীয় অধিবেশন বসে। এই দ্বিতীয় অধিবেশনে একজন পার্মানেন্ট সভাপতি নিযুক্ত হন। কে হবে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তিনি 11 ডিসেম্বর স্থায়ী সভাপতি হিসেবে নিযুক্ত হয়। স্থায়ী সভাপতি নিযুক্ত হন। তাহলে এখানে আমরা একই সঙ্গে দুটো কথা বললাম। একটা হচ্ছে প্রথম অস্থায়ী সভাপতি হচ্ছেন ডক্টর সচিদানন্দ সিনহা। 2 দিনের মাথায় 11 ডিসেম্বর 1946 ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্থায়ী সভাপতি নির্বাচিত হয়। ভারতের সংবিধানের খসড়া কমিটি এর চেয়ারম্যান কে ছিলেন? খসড়া কমিটি, বেশ কয়েকটা কমিটি গঠিত হয় এই সংবিধান রচনাকে কেন্দ্র করে। খসড়া কমিটি, স্টিয়ারিং কমিটি, জাতীয় পতাকা কমিটি, মৌলিক অধিকার সংক্রান্ত কমিটি, মৌলিক অধিকার সাব কমিটি, এরকম অনেক কমিটি গঠিত হয়, প্রায় 13টি কমিটি গঠিত হয় সম্ভবত। তো এখানে খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? খসড়া ইংলিশে আমরা বলি ড্রাফটিং কমিটি। ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? উত্তর হবে ডক্টর বি.আর. আম্বেদকর। আচ্ছা, কাকে বলা হয় ভারতের সংবিধানের জনক? ডক্টর বি.আর. আম্বেদকর, যাকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতের সংবিধানের জনক বলা হয়। খসড়া কমিটির চেয়ারম্যান ছিল ডক্টর বি.আর. আম্বেদকর। ভারতের সংবিধান নিম্নের কোন তারিখে গৃহীত হয়? ভারতের সংবিধান নিম্নের কোন তারিখে গৃহীত হয়? উত্তর কি হবে? প্রত্যেকে তোমরা জানো, তোমরা এখানে একটু খেয়াল করো। ডেটটা হচ্ছে 1949 সালের 26শে নভেম্বর। 26শে নভেম্বর আমরা কি জানি? সংবিধান দিবস। ভারতে সংবিধান দিবস বা কনস্টিটিউশন ডে পালিত হয়। এই তারিখে ভারতের সংবিধান গৃহীত হয়। গৃহীত হয় মানে সংবিধান রেডি। 9 ডিসেম্বর 1946 থেকে 26শে নভেম্বর 1949, যদি আমরা ডেটা কাউন্ট করি, 2 বছর 11 মাস। 9 ডিসেম্বর আসলে 3 বছর হয়ে যেত। তাহলে এখানে 4 ওদিকে 9 4 13 দিন বাদ দাও। ঠিক আছে, 13 দিন বাদ দিলে তোমার কত দিন হচ্ছে? 2 বছর 11 মাস, 18 দিন ডিসেম্বর 31-এ, যাই হোক ওটা আমরা ধরলাম না। 2 বছর 11 মাস 17 বা 18 দিন, ওটা ফ্যাক্টর না। তার মানে প্রায় 3 বছর কিন্তু সময় লাগে ভারতের সংবিধান লিখতে। এখানে বলা হচ্ছে প্রায় 11টি সেশন হয়, 11টি অধিবেশন বসছে এর মধ্যে। এবং 26শে নভেম্বর সংবিধানটা কি হলো? গৃহীত হলো, সবাই অ্যাকসেপ্ট করলো। ওকে, সবাই অ্যাকসেপ্ট করলো। এবং এখানে একটা কথা আমি বলিনি এখনো পর্যন্ত, সেটা হচ্ছে এই যে ভারতের সংবিধান গৃহীত হয় 1949 সালের 26শে নভেম্বর। এবার একটা কোশ্চেন আসে স্বাভাবিকভাবে, ভারতের সংবিধান কোন তারিখে কার্যকর হয়? কার্যকর হয়, ফাইনালি অ্যাপ্লাই করা হয়। এই ডেটটা পরীক্ষা আছে, খুব ইজি কোশ্চেন এবং তোমরা প্রত্যেকে জানো। উত্তর কি হবে? 26শে জানুয়ারি 1950। 26শে জানুয়ারি 1949 কিন্তু নয়। অপশনগুলো ভালো করে দেখতে হবে, তুমি জানো, বাট চোখে ধাঁধা লেগে গেল, হয়তো ভুল করে আসলে। 26শে জানুয়ারি 1950। তাহলে 2 মাস আমরা কিন্তু ওয়েট করলাম। 2 মাস আমরা কিন্তু ওয়েট করলাম। কেন? এখানে অনেক সময় অনেকে প্রশ্ন আসে যে স্যার তাহলে 2 মাস ওয়েট করা হলো কেন? উত্তর কি হবে? আমরা একটু ব্যাকে ফিরে যাব। 1929 সালের কংগ্রেসের লাহোর অধিবেশন। 1929 সালের কংগ্রেসের লাহোর অধিবেশন বসে ডিসেম্বরে। কংগ্রেসের অধিবেশন সাধারণত ডিসেম্বরেই হতো বছরের শেষে গিয়ে।
তো ডিসেম্বরে লাহোর অধিবেশন, সেখানে একটা সিদ্ধান্ত গৃহীত হয়, এটা হচ্ছে আগামী বছর 1930 সালের 26শে জানুয়ারি আমরা স্বাধীনতা দিবস পালন করব ভারতীয়রা। তো 1930 সালের 26শে জানুয়ারি পরদিন ভারতে আমরা বলতে পারি প্রথম স্বাধীনতা দিবস উদযাপিত হয়। 1930 থেকে 1947 দীর্ঘ 17 বছর ভারতীয়রা 26শে জানুয়ারি এই দিনটি কিন্তু স্বাধীনতা দিবস হিসেবে উদযাপিত করে এসেছে। তাহলে 26শে জানুয়ারি এই দিনটার গুরুত্ব সারা ভারতীয়দের কাছে জানানোর জন্য কিন্তু 2 মাস ওয়েট করা হলো। সংবিধান ফুল রেডি, 1949 সালে 26শে নভেম্বর অ্যাকসেপ্ট হয়ে গেছে, গৃহীত হয়ে গেছে, এবার লাগু হবে। 1950 সালে 26শে জানুয়ারি এই দিনটা আমরা রিপাবলিক ডে হিসেবে পালন করি, এখন প্রজাতন্ত্র দিবস। ওই দিন সংবিধানটা কার্যকরী হয়, সেখানে জনগণ মন ভারতের ন্যাশনাল অ্যান্থেম হিসেবে গৃহীত হয়। পাশাপাশি আমরা দেখব যে ভারতের প্রথম রাষ্ট্রপতি নিযুক্ত হয় ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ 26শে জানুয়ারি 1950 ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে ঘোষিত হয়। ঠিক আছে, তো 1950 সালের 26শে জানুয়ারি ভারতের সংবিধানটা কার্যকরী হয়। দুটো কথা, কার্যকর আর একটা হচ্ছে গৃহীত। গৃহীত হয় নভেম্বর, 26শে নভেম্বর। তাহলে এখানে এই 2 মাস ওয়েট করার ইতিহাসটা হচ্ছে এটা, 26শে জানুয়ারির এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য। গণপরিষদে মোট কতজন সদস্য ছিল? দেখো, ওই যে গণপরিষদ গঠিত হলো এবং প্রথম অধিবেশন বসে দিল্লির কনস্টিটিউশন হলে 9 ডিসেম্বর 1946, এটা আমরা বলেছি। এবং এখানে দেখো সংবিধান লেখা হবে, তো সবাই কি লিখবে? তখন ভারতে যত জনসংখ্যা ছিল সেখান থেকে সিদ্ধান্ত হলো ভারতের তখন যে সমস্ত প্রদেশ রাজ্য ছিল সেখান থেকে একটা জনসংখ্যার অনুপাতে প্রতি 10 লক্ষে 1 জন করে এই রেশিওতে সিলেক্ট করা হলো। হিসাব করে দেখা গেল 389 জন হচ্ছে। তো গণপরিষদের মোট সদস্য ছিল 389 জন, 389। এটা কিন্তু পরীক্ষা আসে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার কোশ্চেন হচ্ছে গণপরিষদের প্রথম বৈঠকে প্রথম অধিবেশন যেটা আমরা বলছি 1946 সালের 9 ডিসেম্বর, এখানে কতজন সদস্য উপস্থিত ছিলেন? দেখো, মুসলিম লীগ গণপরিষদে যোগদান করেছিল, গণপরিষদ গঠনে তারা ছিল, এবং সেখানে আমরা যদি দেখি তারা প্রথম বৈঠকে কেউ আসেনি, বয়কট করে। তাদের দাবি ছিল পৃথক রাষ্ট্রের দাবি ছিল, প্রধান দাবি পৃথক রাষ্ট্র গঠন করব। ওকে, এই একটা ব্যাপার ছিল। যাই হোক, তো এটা সংখ্যা নিয়ে একটু বিতর্ক আছে। আমি এখানে যদি অপশনে বিতর্কে যাইনি, আমি ডিরেক্ট একটা অপশন রেখেছি 207 জন, 207 বা 211। প্রথম কোনো ওয়েবসাইট দেখবে 207 দিচ্ছে, কোথাও 211 দিচ্ছে, তো আমি ওই বিতর্ক যাব না। কোশ্চেনটা খুব একটা আসে না, আমরা আগের কোশ্চেনটা দেখবো, এটা পরীক্ষা আসে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অলরেডি আমি দিয়েছি। এটাই আসে, গণপরিষদে 389 জন সদস্য, এর মধ্যে মুসলিম লীগের ছিল আমরা প্রায় দেখবো 99 জন মতো ছিল। তো 211 জন বা 207 জন প্রথম বৈঠকে অংশগ্রহণ করে। যেহেতু এখানে 211 কোনো অপশনে নেই, আমরা 207টা অ্যান্সার নিয়েছি। তবু আমি বলে রাখলাম 207 কোথাও দেখাচ্ছে, কোথাও 211। তো এটা পরীক্ষা আসে না যদিও, তবুও তোমরা জেনে রাখলে প্রথম বৈঠকে কিন্তু মানে 389 জন সদস্য উপস্থিত ছিল না। ওকে, তো গণপরিষদ প্রথম বৈঠক হলো। এখান থেকে লাস্ট আমরা দেখবো 24শে জানুয়ারি 1950 সালে গিয়ে লাস্ট একটা বৈঠক হয়, এবং 26শে জানুয়ারি তো কার্যকর হচ্ছেই। নিম্নের কোন দল সংবিধান গঠনে অংশগ্রহণ করেনি? কোন দল? আচ্ছা, ভারতের সংবিধান একটা প্রয়োজন আছে লেখার কথা প্রথম এম.এন. রয় কিন্তু বলেছিল, মানবেন্দ্রনাথ রায়। অনেকেই জেনে থাকবে, কোশ্চেনটা আসে। তো এখানে জাতীয় কংগ্রেস তো ছিলই, মুসলিম লীগ ছিল, কমিউনিস্ট পার্টি ছিল না। কমিউনিস্ট পার্টিকে বেআইনি ঘোষণা করে 1934 সালে, যদিও তবুও তারা অংশগ্রহণ করেনি। মুসলিম লীগ গণপরিষদ ত্যাগ করে কত সালে, কত তারিখ, কত সাল? মুসলিম লীগ গণপরিষদ ফাইনালি কি করলো? ত্যাগ করলো। তাদের ভালো লাগছে না, ঠিক আছে, কারণ একটা পৃথক রাষ্ট্রের দাবি নিয়ে তারা মেতে আছে। এবং এই মুসলিম লীগটা কিন্তু তৈরি করার পিছনে ইংরেজরা ছিল মুখ্য ভূমিকায়। ইংরেজরা প্রত্যেকটা মুহূর্তে চাইতো ভারতীয়রা নিজেদের মধ্যে ঝামেলা করে মরুক, মারপিট করে নিজেদের মধ্যে, তাই না? 1857 সালে তারা মজা পেয়ে গেছে সিপাহী বিদ্রোহ, হিন্দু মুসলিম দ্বন্দ্ব লাগিয়ে, সেটাই তারা করেছে 47 সাল পর্যন্ত। ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো, কোনো আন্দোলনের সূচনা হলে ধর্মের নামে ভেঙে দাও, যেটা আজকের দিনেও হচ্ছে। খুব সাবধান,
এই ফাঁদে পা দিলে হবে না। মুসলিম লীগ গণপরিষদ ত্যাগ করে, সালটা হচ্ছে 1947 সালের 16 জুলাই তারা এটা ত্যাগ করেছে। গণপরিষদ ত্যাগ করে কারণ তাদের দাবি ছিল পৃথক রাষ্ট্রের দাবি, তাদের এই ভারতের সংবিধান লেখা হচ্ছে তাদের ভালো লাগছে না। এই গণপরিষদের স্টিয়ারিং কমিটি চেয়ারম্যান কে ছিলেন? স্টিয়ারিং কমিটি চেয়ারম্যান কে ছিলেন? তো আমরা বললাম বেশ কয়েকটা কমিটি গঠিত হয় এবং সেখানে প্রধান যে কমিটিগুলো আছে খসড়া কমিটি, স্টিয়ারিং কমিটি, ইম্পর্টেন্ট। স্টিয়ারিং কমিটি চেয়ারম্যান কে ছিলেন? উত্তর কি হবে? ডক্টর বি আর আম্বেদকর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, পণ্ডিত জওহরলাল নেহরু, জে.বি. কৃপালিনী। সঠিক উত্তর কি হবে? উত্তর হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের প্রস্তাবনা রচয়িতাকে? প্রস্তাবনা বা প্রিএম্বল, ভারতের প্রস্তাবনা লিখেছেন কে? তো এগুলো কিন্তু একটা একটা চ্যাপ্টার আছে ভারতের জাতীয় স্বাধীন সংবিধানে গণপরিষদ গঠন, এটা একটা চ্যাপ্টার বলতে পারো। প্রস্তাবনা একটা পার্ট, মানে আমরা আলোচনা করি যখন, এইগুলো একটা একটা করে চ্যাপ্টার হিসেবে আমরা আলোচনা করে থাকি। প্রস্তাবনা পণ্ডিত জওহরলাল নেহরু হচ্ছে রচয়িতা, জওহরলাল নেহরু হচ্ছে প্রস্তাবনা লিখেছেন। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের সর্ববৃহৎ উৎস ছিল? তো ভারতের সংবিধান আমরা বললাম যে প্রায় 3 বছর সময় লেগেছে এবং 64 লক্ষ টাকা আনুমানিক খরচ হয়েছিল সেই সময়, কারণ বিভিন্ন দেশ ভিজিট করে বিভিন্ন ধরনের কনসেপ্ট ভারতের সংবিধানে অ্যাড করা হয়েছে। কোনো ক্ষেত্রে আমেরিকা থেকে, কোথাও কোনো ক্ষেত্রে ইংল্যান্ড বা ব্রিটেন আমরা বলবো, বা ভারত সরকার আইন 1935, ভারত শাসন আইন যেটাকে আমরা বলে থাকি 1935 ছিল মেন সোর্স। ঠিক আছে, এটা ছিল মেন সোর্স বা প্রধান উৎস বা সর্ববৃহৎ উৎস। তো এই সংবিধান কানাডা থেকে কিছু, জার্মানি থেকে, দক্ষিণ আফ্রিকা থেকে, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের ছোট ছোট কনসেপ্ট বা উল্লেখযোগ্য কিছু কনসেপ্ট নেওয়া হয়েছে। রাষ্ট্রপতির ধারণা কোন দেশ থেকে, মৌলিক অধিকারের ধারণা, মৌলিক কর্তব্যের ধারণা, ঠিক আছে, সুপ্রিম কোর্ট গঠনের ধারণা, জরুরি অবস্থা সিচুয়েশনের ধারণা, সংবিধান সংশোধন পদ্ধতির ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে, পার্লামেন্টারি ব্যবস্থা বা সংসদের ব্যবস্থার ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে, এই ধরনের কোশ্চেন কিন্তু আমরা পরীক্ষায় দেখে থাকি। তো সেইগুলো আমাদের জানতে হবে। ভারতের সংবিধানে বর্তমানে কটি তালিকা বা শিডিউল আছে? ভারতের সংবিধান যখন কার্যকরী হয়, ভারতের সংবিধানে তখন আর্টিকেল ছিল 395টি, পার্ট ছিল 22টি এবং শিডিউল ছিল 8টি। এটা ছিল 1950 সালে 26শে জানুয়ারি। বর্তমানে আমরা যদি আর্টিকেল বলি 448টির বেশি আছে, 448টি আমরা দেখে থাকি। অনেক সাব আর্টিকেল যুক্ত হয়েছে, পাশাপাশি তালিকা এটা বেড়েছে, তালিকা বেড়ে হয়েছে 12টি তালিকা, পার্ট হয়ে গেছে এখন বর্তমান পার্ট বা অধ্যায় 25টি পার্ট হয়েছে, 22টি পার্ট ছিল 25টি হয়েছে, শিডিউল ছিল 8টি এখন হয়েছে 12টি। এগুলো মনে রাখবে। সংবিধানের সংশোধন পদ্ধতির ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? পরীক্ষায় কিন্তু আসে। ভারতের সংবিধান সংশোধন কোন আর্টিকেল আছে? আর্টিকেল 368 নম্বর ধারাতে ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে এবং সেই সংবিধান সংশোধনের পদ্ধতির ধারণা আমরা নিয়েছি কোন দেশ থেকে? মনে রাখবে, ভারতের সংবিধান হচ্ছে পৃথিবীর মধ্যে বৃহত্তম লিখিত সংবিধান। পৃথিবীর মধ্যে বৃহত্তম লিখিত সংবিধান হচ্ছে ভারতের সংবিধান। তো এই সংবিধান সংশোধনের পদ্ধতি এটি আমরা পাচ্ছি দক্ষিণ আফ্রিকা থেকে। ভারতের সংবিধানের প্রস্তাবনের ধারণা, প্রস্তাবনা বা প্রিএম্বল যেটাকে আমরা বলছি, এই প্রস্তাবনার ধারণা নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে? কোশ্চেন নাম্বার 17। প্রস্তাবনার ধারণা নেওয়া হয়েছে কোন দেশ থেকে? উত্তর হবে আমেরিকা থেকে। মৌলিক অধিকারের ধারণা নেওয়া হয়েছে আমেরিকা থেকে। সুপ্রিম কোর্ট গঠনের ধারণা নেওয়া হয়েছে কোন দেশ থেকে? সুপ্রিম কোর্টের গঠনটা কেমন হবে সেটার ধারণা নেওয়া হয়েছে কোন দেশ থেকে? প্রত্যেকে বলবে। কোশ্চেন নাম্বার 18। রাইট অ্যান্সার কি হবে?
সুপ্রিম কোর্ট গঠনের ধারণা নেওয়া হচ্ছে জাপান থেকে। সংসদীয় শাসন ব্যবস্থা অর্থাৎ পার্লামেন্টারি যে ব্যবস্থা, পার্লামেন্ট আছে ভারতের, একটা উচ্চকক্ষ একটা নিম্নকক্ষ, রাজ্যসভা লোকসভা আছে, এই কনসেপ্ট নেওয়া হয়েছে কোন দেশ থেকে? ভারতে একটা পার্লামেন্ট থাকবে, তাহলে এই কনসেপ্ট আমরা পেয়েছি ব্রিটেন থেকে। কে মন্তব্য করেছিলেন যে প্রস্তাবনা হলো সংবিধানে প্রবেশের চাবিকাঠি? এখন প্রস্তাবনাটা কি আমি কিন্তু বলিনি এখনো। প্রস্তাবনা সম্পর্কে কি? প্রস্তাবনা একটা হচ্ছে একটা বই লেখার আগে দেখবে একটা প্রথমে সূচিপত্র থাকে, ওটা নয়, তার আগে একটা লেখক ডেসক্রিপশন দেয়, এই বইটা এমক অমুক অমুক উদ্দেশ্যে লেখা হয়েছে, ঠিক আছে, এই 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 কারণে এইটা আছে, এগুলো। তো আমাদের সংবিধান কি সেটা সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়েছে প্রস্তাবনাতে। এবং এই মন্তব্য করেছেন আর্নেস্ট বার্কার। আর্নেস্ট বার্কার বলেছেন যে প্রস্তাবনা হচ্ছে সংবিধানে প্রবেশের চাবিকাঠি, কি টু দা কনস্টিটিউশন। কোশ্চেন নাম্বার 20 হয়েছে, কোশ্চেন নাম্বার 21 এ আসবো। প্রস্তাবনা রিলেটেড আরো কয়েকটা মন্তব্য। প্রস্তাবনাকে পলিটিক্যাল হরোস্কোপ বলে মন্তব্য করেছেন কে? পলিটিক্যাল হরোস্কোপ বলে মন্তব্য কে করেছেন বলো? পলিটিক্যাল হরোস্কোপ বলে মন্তব্য করেছেন কে? মুন্সি। প্রস্তাবনাকে সোল অফ দ্য কনস্টিটিউশন কে বলেছেন? দেখো একই সঙ্গে একই রকম বেশ কয়েকটি ইনফরমেশন তোমাদের দিচ্ছি, নোট করে নেবে। সোল অফ দ্য কনস্টিটিউশন বা সংবিধানের আত্মা বলেছেন কে? মনে রাখবে ঠাকুর দাস ভার্গব। অপশন সি রাইট অ্যান্সার হয়ে যাবে। ভারতীয় শাসনতন্ত্রের প্রস্তাবনা অনুযায়ী ভারতবর্ষ একটি কি? ভারতবর্ষ সম্পর্কে কি বলা হয়েছে? সার্বভৌমিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র, সমাজতান্ত্রিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র, সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র, নাকি যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক প্রজাতন্ত্র? তো ভারতের প্রস্তাবনায় ভারতকে কিভাবে বর্ণনা করা হয়েছে? ভারত একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র। অপশন সি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক কথা দুটি 1976 সালে 42তম সংবিধান সংশোধনী দ্বারা যুক্ত হয়। কে ভারতীয় সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলেছেন? কেন? ভারতের সংবিধান আমরা আগেই বলেছি পৃথিবীর মধ্যে সবথেকে বড় লিখিত সংবিধান। এত বড় লিখিত সংবিধান কোনো দেশে নেই, সব থেকে বড় লিখিত সংবিধান। এবং এখানে আমরা বলেছি যে 395টি ধারা ছিল প্রথমে, এবং সেখানে আমরা এটাকে বলছি আইনজীবীদের স্বর্গরাজ্য হিসেবে। বলেছেন কে? বলেছেন এমভি পাইলি। ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, কারণ কি? ভারত একটি সেকুলার কান্ট্রি। এর কারণ কি? রাষ্ট্রের নিজস্ব ধর্ম নেই বলে, রাষ্ট্র নিজস্ব ধর্মের প্রতি নিরপেক্ষ বলে, সংবিধানে ধর্মীয় ক্রিয়াকলাপ নিষিদ্ধ হয়েছে বলে। অপশন ডি এ বি উভয় ঠিক। প্রত্যেকেই যারা কানেক্ট আছো বলো তো। ভারত একটা দেশ কেন কিসের উপর চলে? সংবিধানের উপর চলবে। প্রত্যেকটা দেশ একটা সংবিধান আছে এবং তার উপরে কিন্তু সেটা চলছে। এই সংবিধান নড়ে গেলে সবাই কিন্তু নড়ে যাবে। ভালো করে বুঝতে হবে, সংবিধানটা রক্ষার দায়িত্ব আমাদের সবার, এবং এটি একটি আমাদের মৌলিক কর্তব্য, প্রত্যেকের দায়িত্ব। সংবিধানের প্রতি শ্রদ্ধা, সংবিধানটাকে মেনে চলা মাথায় রাখতে হবে। বর্তমান দিনের সাপেক্ষে তুমি যদি বলো, রাজনৈতিক নেতারা অনেক কিছু বোঝানোর চেষ্টা করে মানুষের, তাদের গদিটা রাখার জন্য বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করছে। বর্তমান দিনে আমরা দেখতে পাচ্ছি, ওই ধারণায় পা দিলে হবে না। তুমি একজন শিক্ষিত মানুষ, তুমি একজন শিক্ষিত নাগরিক, তুমি সংবিধানটাকে ফলো করবে, তবে দেশের উন্নতি হবে। সংসারে ধরো দুটো ভাই আছে, সবসময় যদি দুই ভাই ঝগড়া করে সংসারের উন্নতি হবে? হবে না, তাই না? সংসারে উন্নতি তখনই হবে যখন সবাই মিলেমিশে চলবে। হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, সবাই কিন্তু সমান হবে না, এটাও বুঝতে হবে। তাই বলে 5টা আঙুল এখান থেকে আমি যদি মনে করি যে সব সমান করে কেটে দিই, সেটা কি হবে? হবে না। তাহলে কি হবে? হাতটাই অকেজে হয়ে যাবে। তো এটাই বুঝতে হবে আমাদের
ঐক্যতাই হচ্ছে শক্তি। এই সংবিধান সেকুলার কেন রাখা হয়েছে? কারণ ভারতে বহু ধর্মের মানুষ বসবাস করে এবং এখানে রাষ্ট্রের কোনো নিজস্ব ধর্ম নেই। রাষ্ট্র নিজস্ব ধর্মের প্রতি নিরপেক্ষ বলে এই ভারত দেশটাকে ধর্ম নিরপেক্ষ বলা হচ্ছে। এখানে সব ধর্মের মানুষ সমানভাবে বেঁচে থাকার অধিকার দেওয়া হয়েছে ভারতের সংবিধানে। এই সংবিধানটাকে আমাদের মান্য করতে হবে, মেনে চলতে হবে, তবেই কিন্তু দেশের অগ্রগতি সম্ভব। ঠিক আছে, অনেক অনেক রকম ভাবে আমাদের বোঝাবে যে এই অমুক ওই অমুক সেই, ঠিক আছে, ওই প্রভাবিত হলে হবে না। তুমি একজন শিক্ষিত নাগরিক, তুমি নিজের মনের কাছে প্রশ্ন করবে যে অ্যাজ এ ইন্ডিয়ান তোমার দায়িত্ব কি। ওকে, এই কথাগুলো আজকের দিনে আমি বললাম ইচ্ছা করেই, কারণ পরিস্থিতি এরকম জায়গায় আমরা দাঁড়িয়ে গেছি। কোশ্চেন নাম্বার 26, আদালত কর্তৃক কার্যকর নয়, নন জাস্টিফিকেবল। নন জাস্টিফিকেবল ভারতের সংবিধানে কোন অংশটি? কার্যকর নয় মানে হচ্ছে মানে এখানে বিচারযোগ্য নয় আমরা বলতে পারি, বিচারযোগ্য নয় আমরা বলতে পারি, বিচারযোগ্য নয়। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। 26 কোশ্চেন আমি জাস্ট সংবিধান সম্পর্কে একটা ধারণা দিয়েছি, খুব একটা ডেপথে কিন্তু আমি যাইনি। এইগুলো ক্লাস আমি নেই, সংবিধানের ক্লাস আমি নেই, বিভিন্ন ব্যাচে নেই। সেখানে এই যে অতটা আলোচনা করলাম, 2 ঘন্টা আলোচনা আমি করি, 2 ঘন্টা আলোচনা হয়, দুটো চ্যাপ্টার হয়। একটা হচ্ছে ভারতের গণপরিষদ গঠন, কিভাবে সংবিধান লেখা শুরু হচ্ছে সেই ইতিহাস, গণপরিষদ গঠন হলো বিভিন্ন কোশ্চেন এমসিকিউ, পাশাপাশি এটা একটা আলাদা ক্লাস আছে সংবিধানের প্রিএম্বল, প্রস্তাবনা কি, সেখানে কি কি আছে, কোন কথাগুলো কবে অ্যাড হয়েছে, ঠিক আছে, কততম সংবিধান সংশোধনী দ্বারা কি যুক্ত হয়েছে, ধর্মনিরপেক্ষ কথাটি আমরা বললাম যে 1976 সালের 42তম সংবিধান সংশোধনী দ্বারা অ্যাড হয়েছে। ওকে, পাশাপাশি কোন দেশ থেকে আমরা কি কি নিয়েছি, কনসেপ্ট কি কি নিয়েছি, সেগুলোও কিন্তু আমাদের জানতে হবে। বিভিন্ন বই আছে সংবিধানের, সেগুলো আমাদের পড়তে হবে। ক্লাসগুলো তোমরা দেখো, আমি জাস্ট তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। প্রত্যেকে যারা আছো দেখো, তোমাকে যতই যাই হোক বেশি রাজনীতি বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট না করে তুমি তোমাকে তৈরি করো। পরীক্ষা তো হচ্ছে খুব কম বা অল্প সিট, বিভিন্ন রকম প্রতিবন্ধকতা আসছে পরিস্থিতির উপরে, তারপরেও কিন্তু কিছু 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 করে চাকরি পাচ্ছে। তো আমি চাইবো তোমাদের সেই তালিকা অন্তর্ভুক্ত করার। প্রত্যেকে হতাশ না হয়ে নিজেকে তৈরি করো, ঠিক আছে, নিজেকে তৈরি করো এমন ভাবে যেন তুমি পরীক্ষায় বসলে তোমাকে বাদ কেউ না দিতে পারে। নিজেকে ওইভাবে প্রস্তুত করতে হবে, প্রত্যেকটা সাবজেক্ট তোমাকে পড়তে হবে। দেখো পরীক্ষায় স্যার কত আসবে সংবিধান থেকে, কত আসবে ইতিহাস থেকে, কত সায়েন্স থেকে, এরকম অনেকে জিজ্ঞাসা করো, বাট ওইগুলো জিজ্ঞাসা করবে না, কারণ শুধু পড়ার উদ্দেশ্যই নয় আমার পরীক্ষায় নাম্বার পেতে হবে। পড়ার উদ্দেশ্য কিন্তু আলাদা, আমরা মানুষ কিভাবে হব, ঠিক আছে, অ্যাজ এ ম্যান, উদ্দেশ্য কিন্তু এটা যে কোথায় কোন কথা বলতে হবে, এটাও কিন্তু আমাদের জানার দরকার আছে। আমাদের সংবিধান সম্পর্কে আমাদের প্রত্যেকের ইন ডিটেলস জানার দরকার আছে। আমরা ভারতীয় নাগরিক, ভারতের সংবিধানটাই জানি না, পরীক্ষায় কত নম্বর আসবে এইটা অনেকে প্রশ্ন করে বসে, বাট এই কোশ্চেন না করে আমরা জানবো। এই জানাটা তোমার কিন্তু অনেক পরীক্ষা লাগবে। আমি আগেও বলেছি একটা পরীক্ষার উপর ডিপেন্ডেবল হবে না, এই পড়া দিয়েই তুমি কিন্তু আরো 5টা এক্সাম দিতে পারবে। ওকে, সেই জিনিসটা মাথায় রাখো। প্রত্যেকটা সাবজেক্ট সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি করো, সে ইতিহাস হোক, ভূগোল হোক, সংবিধান হোক, সায়েন্স হোক, ম্যাথমেটিক্স, রিজনিং, ইংলিশ সমানভাবে পড়তে থাকো। দেখবে কোনো না কোনো এক্সামে তুমি ঠিক তোমার নামটাকে রাখতে পারছো, ফাইনালি তুমি সিলেক্টেড হচ্ছ। ঠিক আছে, সকলের জন্য অনেক শুভকামনা থাকলো। সেশনটা এখানে এন্ড করলাম, দেখা হবে পরবর্তী সেশনে। ওকে, টাটা, বাই।